তো একটা প্রশ্ন তুমি আমাকে করছিলা একটু আগে, তো সেই প্রশ্নটা যদি আবার একটু বলতে আর কি। হ্যাঁ, এথিক্স মোরালিটি সম্পর্কে আমি হয়তো বলছিলাম, তুমি যেটা প্রেজেন্ট করো। বিষয়টা হলো এরকম যে নৈতিকতার যে বিষয়গুলো আমরা মেনটেন করি, ফর্মালি যে জিনিসগুলো মেনটেন করি, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে আপাত দৃষ্টিতে দেখা যায় যে আসলে কোনো সমস্যা নেই। মানে যতক্ষণ আমরা মেনটেন করি তখন মনে হয় না এটা সারা বোধহয় আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এবং এই নৈতিকতা যদি আমি মেনটেন না করি তা আমি একদম পশুর স্তরে নেমে যাব, আমার জীবনটা পাশবিক হয়ে যাবে। কিন্তু এটা বাদ দেওয়ার পরও দেখা গেল যে আই এম হ্যাপি এবং চলছে ভালোই। যদি পর্দা করি আর পর্দা না করি, দুই অবস্থার মধ্যে খুব বেশি নৈতিক অধপতন মনে হয় না যখন পর্দা আমি করতেছি না। কয়েকদিন পরে মানে পর্দা না করার জন্য কেউ আমাকে খুব ডিফেম করছে, সোসাইটি বা রিলিজিয়ান আমাকে খুব খারাপ বলতেছে, অন্যদের থেকে আসা এই ধরনের কি বলে অ্যাকুইজিশন গুলো যদি না থাকতো তাহলে আমার ভিতর থেকে তো খুব বেশি বাস্তব পার্থক্য পাইতাম না। এটা একটা উদাহরণ আর কি, পদ্ম জাস্ট একটা উদাহরণ, বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসিং মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর খোদা না করো কোনো কারণে যদি আমি নামাজ পড়া বাদ দেই, প্রথমে 2-4 দিন আমার কাছে একটু কেমন কেমন লাগলো, 7-10 দিন পরে আমার কাছে লাইফ উইল বি ভেরি মাচ ইজি। লাইফস্টাইলে খুব একটা এটা ইমপ্যাক্ট ফেলে না। এই যে মনে করো নুডিটি বা সেক্সুয়ালিটি অথবা মনে করো ড্রাগ, হ্যাঁ, এগুলো প্রথম একটু খারাপ লাগলো, এরপরে এটা একটা অভ্যস্ততা চলে আসে এবং এটার সাথে ব্যক্তি সুন্দর জীবন যাপন করে। এবং এটা থেকে যারা বলতে চায়, যারা বিশেষ করে জড়বাদী বা নাস্তিকবাদের পক্ষে, তারা বলতে চাচ্ছে আসলে এই টোটাল নর্মস এন্ড মোরালিটির ব্যাপারটা ইনক্লুডিং রিলিজিয়ান, এগুলো সবগুলো হচ্ছে যে আসলে কতগুলো হিউম্যান ফ্যান্টাসি, আর আরোপিত কিছু ব্যাপার, এগুলো মানে ইন্ট্রিনজিক না, এগুলো এক্সট্রিনজিক, এগুলো জাস্ট মানুষ তার সুবিধার জন্য তৈরি করেছে। দিস ওয়ে এবং দ্য আদার ওয়ে, দুইটার মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো পার্থক্য নেই। মানে এই সোসাইটি এটার সাথে অভ্যস্ত এবং এইভাবে তারা ভালো মনে করে, ওই সোসাইটি ওটার সাথে অভ্যস্ত, ইউনিভার্সাল বলে কোনো জিনিস নাই। এই যুক্তিটা, তো এই যুক্তিটার দুর্বলতা, সেই দুর্বলতাটা হচ্ছে যে মানে অ্যাপারেন্টলি একটা বিরাট বাধা আমি অনুভব করি, এই বাধাটা থাকে না। কথার কথা, মানে খোদা না করুক, আমি যেহেতু প্র্যাকটিসিং মুসলিম সেজন্য বলতেছি, আমি যদি এখন ওয়াইন খাওয়া শুরু করি, পর্ক খাই, হ্যাঁ, তো আমার যে ফুফুতো ভাই ডাক্তার শাহাবুদ্দিন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তো ওনারা যুদ্ধের সময় এরকম পাহাড়িদের ফ্যামিলিতে গেছে, তো ওদেরকে খাইতে দিছে, তো ওরা মানে গরু গোস্ত দিয়ে ভাত টাত খাইছে। তা দিনের বেলা, এটা রাতের ঘটনা, দিনের বেলা তারা জানতে পারলো যে আসলে গরু গোস্ত মনে করে যা কিছু খাইছে সব শুকরের গোস্ত। তাদের কাছে তো খুব মজা লাগছে, তারাও তো বুঝার্থ ছিল। সেই জন্য আসলে আমাদের আচরিত, আমরা যে প্র্যাকটিস করি অনেক নর্মস এন্ড ভ্যালুস এর ব্যাপারগুলো, এগুলো আমরা মনে করি বলে এগুলো আসলে গুরুত্বপূর্ণ। তো এখন এইটার সমস্যাটা কি আর কি? হ্যাঁ, যেমন মনে করি বলে, যেমন আমি আল্লাহ আছে বলে মনে করি, আল্লাহ আছে বলে মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি কেউ করে এবং সে মনে করে আল্লাহ এভাবে হুকুম করেছে, তাহলে সে মানবে। তাহলে তার এই মানার টোটাল মোরাল যে স্ট্রাকচার, এটার বেস হচ্ছে যে মানে হিজ অর হার বিলিফ অন গড, হ্যাঁ, বিলিফ ইন গড। তো এইটা যেহেতু সে গডকে মানে এবং সে ফিল করে যে তাহলে মানে সুপ্রিম অথরিটিকে মানতে হবে। কিন্তু এই ধরনের একটা বিলিফ ছাড়া আসলে ভিতরে ব্যাপারটা কি? তো এটা ফ্লটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে মানে কোনো একটা বাধাকে যখন অতিক্রম করে যাই বা এই ধরনের ক্ষেত্রে, তখন আমরা মনে করি যে এটা ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের সত্তার বিভিন্ন লেভেল আছে। তার হচ্ছে যে এক্সটার্নাল লেভেল, মিড লেভেল, ইন্টারনাল লেভেল, গ্রাউন্ড লেভেল, বিভিন্ন লেভেলের মধ্যে আছে। তাহলে দেখা গেল যে একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে তুমি ভিতরে গেড়ে দিছো, তখন ভিতরে গিয়ে সেটা কি নাই হয়ে গেছে? এখানে যা আছে, একটু যদি সরু বেটে দেখাও, এখানে যা আছে সবগুলোকে আমি একটা ড্রয়ারের মধ্যে ঢুকাই দিলাম, ওকে, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল, তাহলে এই জিনিসগুলো নাই।
কিন্তু বিষয়গুলো যখন ড্রয়ারের মধ্যে আছে এগুলো কিন্তু সেখানে আছে, এবং এগুলো যদি মানে কথা এগুলো যদি রেডিওঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে বা কোনো না কোনো ভাবে এটা এফেক্ট করবে, তাই না? তেমনি আমাদের নানা ধরনের অভিজ্ঞতা, নানা ধরনের কিছুকে যখন আমরা আমাদের লাইফের এক্সটার্নাল এবং এক ধরনের মানে কনসিয়াস লেভেল থেকে যখন আমরা হটাইয়া দিই, আমরা দেখছি না, তাহলে একটা চোখের আমি আর দেখছি না, তার মানে কি জিনিসটা নাই হয়ে গেছে, অথবা কি এটা আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, অথবা সেটা আমার দৃষ্টিসীমার মধ্যে আছে, আমার দেখার শক্তিটা কমে গেছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমার মধ্যে যে একটা রিস্ট্রাকচারিং হলো এই জিনিসটাকে দেখার প্রতি, তাতে করে জিনিসটা কিন্তু নাই হয়ে যায় না। আচ্ছা, এখন এই ধরনের নৈতিকতার ক্ষেত্রে তো সাধারণত আমরা অর শুড এগুলো বলি, এগুলো মোস্টলি হচ্ছে যে অবস্টাকল টাইপের, মানে ইজি গোয়িং না। ইজি গোয়িং হলে তো আর একটা এথিক্সই হইতো না, তাই না? এবং এথিক্স যে ইজি গোয়িং না, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো যে ল ইজ দ্য এক্সটার্নাল স্ট্রাকচার অফ এথিক্স। এথিক্স নামক গাছের মানে উপরের ডালপালাটা হচ্ছে যে আইন, শিকড়টা হচ্ছে যে নৈতিকতা বা ব্যাপারটা আর কি। নৈতিকতা বহিঃপ্রকাশ আইনের মাধ্যমে। তো আইন মানে কি? আইন মানে হচ্ছে যে মোস্টলি হচ্ছে বাইন্ডিংস। আইনের মধ্যে রিওয়ার্ড কম, ইম্পোজিশন বেশি। ওকে, তো এই ধরনের এগুলোকে যদি আমরা কথার কথা মানে আমরা দেখি যে এগুলো ছাড়া আমাদের চলছে, তাহলে এখানে ব্যাপারটা কি ঘটে যে ওই প্রবলেমটা যেটাকে আমি প্রবলেম মনে করতাম, যে এটা এখন আর প্রবলেম মনে হচ্ছে না, আসলে কি প্রবলেমটা কি শেষ হয়ে গেছে, নাকি প্রবলেমটাকে আমি ইগনোর করছি? এখন প্রবলেমটাকে ইগনোর করতে আমি শিখে গেলাম, তো তাহলে অসুবিধা কি? তাহলে প্রবলেমটার প্রবলেম থাকলাম, তো এটা একটা সলিউশন। কিন্তু এই ধরনের সলিউশন গুলো যখন আমরা একটা দুইটা ক্ষেত্রে বলি, হ্যাঁ, তখন এটা মোস্টলি কোনো প্রবলেম সৃষ্টি করে না। মানে কিছু সেট অফ প্রপোজিশনকে আমরা রিপ্লেস করি অ্যানাদার সেট অফ প্রপোজিশন দিয়ে, কিছু ফর্ম অফ এথিক্সকে আমরা রিপ্লেস করি অ্যানাদার ফর্ম অফ সেট অফ এথিক্স এবং মোরালিটি দিয়ে। কিন্তু এর থেকে যখন আমরা জাম্প করে একটা সিদ্ধান্ত নিই যে নাথিং ইজ অ্যাবসলিউট, এখন মনে করে আমি কোনো না কোনো মানে একটা কিছু আমি পরি, মনে করে যে এই পোশাকটা আমি পরি, কালকে আরেকটা পোশাক পরলাম, সব পোশাক পরলাম, এই থেকে আমি ধারণা করলাম যে পোশাকটা আসলে কোনো কিছু না, যেহেতু আমি নির্দিষ্ট কোনো পোশাক মানে সবসময় পরি না। তাহলে এথিক্স এর ব্যাপারটা হচ্ছে সেরকম যে সেট অফ এই এথিক্স কে বাদ দিলে কিন্তু আমি আরেকটা এথিক্স কে কিন্তু গ্রহণ করতে বাধ্য। ওই যে ম্যান ইজ বাই নেচার এথিক্যাল অ্যানিমাল, আমি যেটা সবসময় বলি। তাহলে আমরা যখন একটা নির্দিষ্ট এথিক্স এর বাদ দিয়ে আরেকটা এথিক্স গ্রহণ করি, এখন তাহলে দেখা যাচ্ছে ওই এথিক্স এর কাজ চলে, তাহলে এথিক্স এর দরকারটা কি? তাহলে এথিক্যাল যে রিলেটিভিটি সেটাই তো সঠিক। সেটা তুমি যদি দেখো যে আমাদের যে গ্লোবাল মানে ওয়ার্মিং এর মতো, গ্লোবালি কথা 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য তোমার এখানে সেখানে বিভিন্ন জায়গাতে কত বেশি ডিগ্রি আগুন জ্বালাইতে হবে বা উত্তাপ তৈরি হইতে হবে, তাই না? তাহলে একটা সমাজের মধ্যে যে একটা মানে সামাজিক যে মনন, আমরা যেটা বলি সোশ্যাল সাইকোলজির মধ্যে এগুলো কিন্তু কন্ট্রিবিউট করতেছে। কথা আমরা যদি একদম একটা মানে সহজ উদাহরণে আসি, যে নুডিটি এবং সেক্সুয়ালিটি, এখন তুমি যদি এগুলোর জন্য প্রচলিত সবগুলো বাধা তুলে দাও, তাহলে কি দাঁড়াবে? তো ওয়েস্টে কি হয়েছে যে মানে বিভিন্ন এলাকার লোকের আছে না, তাদের মানে ফুড হ্যাবিটে কিছু অভ্যাস আছে, যেমন কোন এলাকার লোকেরা ঝাল বেশি না হলে খেতে পারে না, কোন এলাকার লোকেরা লবণ বেশি না হলে খেতে পারে না, কোন এলাকার লোকেরা মিষ্টি বেশি না হলে খেতে পারে না, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে সেক্সুয়ালিটিকে যখন নরমালাইজ করা হচ্ছে যে ব্যাপক চর্চার মাধ্যমে, সেখানে সেক্সুয়ালিটিটা কিন্তু ইন্ট্রিনসিক্যালি গেঁথে যাচ্ছে সবকিছুর মধ্যেই। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে ওই ধরনের সেক্সুয়াল সোসাইটিতে কেউ যখন ইন্ডিভিজুয়াল চয়েস হিসেবে মানে ডিসেন্ট পোশাক এবং নন সেক্সুয়াল বিহেভিয়ারকে, নন প্রভোকেটিভ বিহেভিয়ারকে গ্রহণ করতে চায়, তারা কিন্তু এটা প্রতিবাদ করে। তাদের কাছে এটা খুব খারাপ লাগে, তাদের কাছে মনে হয় ও নিশ্চয়ই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, ওকে নিশ্চয়ই চাপাইছে, একটা মেয়ে কখনো স্বাধীনভাবে হিজাব করার সিদ্ধান্ত নিতে পারে না। ফ্রান্সের উদাহরণ দিতে পারি আমরা না, এটা আর কি, কারণ হচ্ছে ওইটা কিন্তু
এজ এ হোল যখন সোসাইটিতে সেক্সুয়ালাইজ হয়ে যাবে তখন সেক্সুয়ালিটি তাকে স্যার কোনো প্রবলেম বলে মনে হবে না, এবং এইগুলো দীর্ঘমেয়াদী সমাজের মধ্যে কিছু আনরেস্ট তৈরি করবে, এবং মানব ইতিহাসে এই পর্যন্ত ঘটনাগুলো যেভাবে ঘটে আসছে, মানুষের ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে, সেটার সাথে সেটা বাধাগ্রস্ত হবে, এবং এই পর্যায়ে এটাকে ব্যাকআপ করে যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশন কিন্তু কলাপস করবে। কারণ কথার কথা সেক্সুয়ালিটির কথা যদি ধরি, যুগে যুগে মানব শব্দ বিভিন্ন জায়গাতে কিন্তু এটা কিন্তু রাইজ ঘটেছে, এবং এই ধরনের প্রমিসকিয়াস এবং ওপেন সেক্স এবং হাইপার সেক্সুয়ালিটি যে সমাজগুলোতে গড়ে উঠছে, যে সভ্যতাগুলোতে গড়ে উঠছে, দেখা যায় ইমিডিয়েট আফটার সেই সভ্যতাগুলো কিন্তু ফল হইছে, পতন ঘটেছে। এখন আমরা বলতে পারি না যে সেক্সুয়ালিটির কারণে পতন ঘটেছে, পতন ঘটেছে নির্দিষ্ট কিছু কারণে, কিন্তু আমরা যখন দেখি যে প্রতিটা সভ্যতার মধ্যে এরকম একটা রাইজ হয়েছে এবং একটা ফল হয়েছে, আমরা কিন্তু একটা মানে অনুমান করতে পারি, একটা যৌক্তিক অনুমান করতে পারি যে এটার মধ্যে একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে। কারণ আমরা ধরো একটা ঘটনার সাথে একটা ঘটনা রিলেট করতে আমরা পারি না, কিন্তু সবসময় যদি ব্যাপারটা তাই ঘটে, তা আমরা ধরে নিতে পারি যে কিছু একটা ব্যাপার এখানে আছে, হয়তো আমরা বুঝতেছি না। এই যে মেডিকেল ডক্টররা যে প্রেসক্রাইব করে, তখন তারা কোরিলেশনটা দেখে যে এটার মাধ্যমে এটা হয়েছে, তাহলে আমরা এইটাকে ইয়ে করে এটাকে করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন মোরাল কোনো কিছুকে যখন আমরা যখন বাদ দেই, তখন আমরা অন্য একটা মোরালকে নেই, তাহলে মোরালিটি ইজ আ মাস্ট। কিন্তু মোরালিটির একটা নির্দিষ্ট ফর্ম মানে ইয়া কিনা, মানে সবার জন্য মানে অব্লিগেটরি কিনা, এই থার্ড কোয়েশ্চনে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাই যে মানুষের আচরণের মধ্যে নির্দিষ্ট কিছু ফর্ম আছে। যেমন তুমি মনে করো যে ম্যারিটাল রিলেশন, নন ম্যারিটাল রিলেশন। নন ম্যারিটাল রিলেশন গুলোর মধ্যে তুমি যদি দেখো, সে যে কোনো নন ম্যারিটাল রিলেশন, নন ম্যারিটাল বাট সেক্সুয়াল রিলেশন, এই নন ম্যারিটাল বাট সেক্সুয়াল রিলেশন, এগুলোর মধ্যে তুমি যদি কম্পারেটিভলি লং টার্ম রিলেশনশিপ যেটা বলে, এগুলো হচ্ছে যে নামে বেনামে বৈবাহিক সম্পর্ক। এটা তুমি লিভ টুগেদার বলো, ফ্রেন্ডশিপ বলো, যাই বলো না কেন, ওই ফর্মে চলে আসে, ওই ফর্মে চলে আসে। মানে বৈবাহিক সম্পর্কের যে বৈশিষ্ট্যগুলো, কোড আনকোড নিয়ম শৃঙ্খলা, আনুগত্য ইত্যাদি চলে আসে। হ্যাঁ, মিউচুয়াল মানে কমিটমেন্ট টু ইচ আদার, শেয়ারিং রিসোর্সেস, টেকিং কেয়ার অফ ইচ আদার, তারপরে অফস্প্রিং বা বেবিস চিলড্রেন হলে সেগুলাকে স্বীকার করা এবং সেগুলাকে রেজিং এর ক্ষেত্রে নিজেরাই করা। ফ্যামিলি বলতে আমরা যা কিছু বুঝি, অন্যরা তাদেরকে হি ইজ ফর হিম এন্ড শি ইজ ফর হিম, এটা জানে সোশ্যালি। ইভেন সেখানে যদি ওয়ান টু ওয়ান না হয়ে যদি আদার ফর্ম অফ যে রিলেশন গুলো আমরা সঠিক বলে মনে করি না, হোমোসেক্সুয়াল রিলেশন, পলিঅ্যামারাস রিলেশন, সো অ্যান্ড সো, সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো এক ধরনের বিয়ে। মানে বিয়ে যে মুসলমানরা যেভাবে করে, এটাই তো একমাত্র বিয়ে না। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে তুমি ওই মানুষের আচরণের মধ্যে দেখো, মনে করো পুঁজিবাদ, পুঁজিকে মানে মানুষকে এক্সপ্লয়েট করে পুঁজিকে ম্যাক্সিমাইজ করা, এই জিনিসটাকে কিন্তু কেউ কিন্তু সাপোর্ট করে না। যারা পুঁজিবাদী তারাও কিন্তু একটা কিন্তু এক্সকিউজ এবং ডিফেন্স নিয়ে আসে, তারা নানা ধরনের চ্যারিটি করে, এটা করে সেটা করে, এবং তারা স্বীকার করে যে তারা এই কাজটা করে। কোন একটা সমাজ তুমি পাইবে না যে সমাজের মধ্যে কথার কথা চুরি ডাকাতিকে মনে হচ্ছে চুরি ডাকাতি বলে কোনো জিনিস নাই, নরম হয় না এটা। ওকে, তারপর তুমি কোন একটা সমাজ পাইবে না যে সমাজের মধ্যে মানে ধর্ষণকে সঠিক মনে করা হয়। তুমি কোন একটা সমাজ পাইবে না যেখানে বিনা বিচারে ইচ্ছা মতো কাউকে হত্যা করা এটাকে সঠিক মনে করা হয়। কেন মনে করা হয়? মোরালিটি যদি এরকম আউট দেয়ার যদি অবজেক্টিভ কিছু না থাকতো সেটা, তাহলে এই ধরনের, তাহলে আমার একটা ইয়ে হলো যে নৈতিকতার ব্যাপারে আমাদের একটা শূন্য মানদণ্ড আনতে হবে। শূন্য মানদণ্ড মানে কোনো মানদণ্ড না থাকে না, মানদণ্ডটাকে শূন্য করে ফেলা। ইসলাম এটা বলছে এটা করতে হবে, এটা বাতিল। এইটা আমাদের সমাজের মধ্যে ওয়েলবিং এর জন্য দরকার, এটা করতে হবে, এটাও বাতিল। ওই যে ডেকার্টের সব মেথডিক ডাউটের মতো সব বাদ। হ্যাঁ, রাত্রে কথা সন্ধ্যা 6টার মধ্যে হলে ঢুকতে হবে মেয়েদের, তো হলে ঢুকে দরকার কি? সারা রাতই খোলা, সারাদিনে মেয়েদের হলের দরকার কি? হলের মধ্যে ছেলেরা মেয়েরা একসাথে থাকবে। ওকে, এইভাবে যতগুলো আছে সকল বাইন্ডিংসকে আমরা যদি বাদ করে দিই, ওকে, মনে করো নোট 20 এর মধ্যে কিছু তাদের নর্মস তারা ফলো করে, কেন ফলো করার দরকার? কেন কোনো কিছু ফলো করবো না, আমরা শূন্য থেকে শুরু করবো।
তো তুমি যদি শূন্য জায়গাতে এটাকে আয়না দাও, যদিও আনতে পারবে না, আইডিয়ালি শূন্য যতটা কাছাকাছি আয়না দেওয়ার পর ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু জায়গা মতো আবার একটা মোরাল সেটআপের মধ্যে বসে যাবে। সেই মোরাল সেটআপ হইতে পারে ইন দ্য নেম অফ রিলিজিয়ন, সেই মোরাল সেটআপ হইতে পারে যে ইন দ্য নেম অফ কালচার, ইন দ্য নেম অফ হেরিটেজ, ইন দ্য নেম অফ মানে ল অফ দ্য ল্যান্ড। নানাভাবেই কিন্তু সেই মোরালিটি কিন্তু জায়গার মতো বসে যাবে। হ্যাঁ, তো সেই জন্য মোরালকে যখন আমরা ইয়ে করি, বাতিল করে দেই, তখন তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারি না আসলে আমরা কি করছি। কথার কথা, আমি একটা ড্রাগ নেওয়া শুরু করলাম, যে ড্রাগটা আলটিমেটলি আমাকে কিল করবে, ওকে, তাৎক্ষণিকভাবে করবে না, তো আমি কিন্তু সেই ড্রাগে কিন্তু অভ্যস্ত হয়ে পড়বো, এবং যদিও আমি জানি যে আমি মারা যাব, তারপরেও কিন্তু আমি কিন্তু ড্রাগটা নিতে থাকবো, যেহেতু আমি এডিক্টেড হয়ে গেছি। ওকে, এখন ড্রাগটা আমাকে এখনই মেনে ফেলতেছে না, এটা মানে এই নয় যে এটা আমার মধ্যে কাজ করতেছে না। ওকে, ড্রাগটা তাহলে আমরা যখন, তাহলে লাস্ট কথা আমি বলি এভাবে যে we all are children of nature. আমাদের এখানে তো মানে রিলিজিয়াস টার্মে কথা বললে মানুষ মনে করে যে এরা তো বোধহয় আসলে যুক্তিবুদ্ধি না। আমি তো প্রফেশনালি ফিলসফির মানুষ, সবসময় যুক্তিবুদ্ধিতে কথা বলি। সেজন্য আমি আমাদের বাংলাদেশে বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইডও এখন মানে বুদ্ধিবৃত্তি চর্চাটা বাংলাদেশে বামপন্থী দ্বারা প্রভাবিত, প্রগতিশীলতা দ্বারা, এবং ওয়ার্ল্ড ওয়াইড পশ্চিমে বিশেষ করে এটা জড়বাদী বস্তুবাদী ইয়া দ্বারা প্রভাবিত। তো সেই জন্য রিলিজিয়াস টার্মে যখন আমরা কথা বলি তখন মানুষ মনে করে যে এদের কথাগুলো আসলে দুর্বল, যার কারণে তারা ধর্মের দোহাই দিচ্ছে। তো এই জন্য আমি অনেক সময় সেকুলারাইজড টার্মগুলোকে ইউজ করি, এবং এটার কারণে অনেক ইসলামপন্থী লোকজন আমাকে ভুল বোঝে, কেউ কেউ এবার নাস্তিক পর্যন্ত মনে করে। আচ্ছা, তা আমি যেটা বলছি যে আমরা সবাই প্রকৃতির সন্তান ধরে নেই, যদি আমরা মনে করি যে প্রকৃতি বলে কোনো কিছু নাই, এবং যা কিছু বলা হয় সবগুলো আল্লাহরই সৃষ্টি। ওকে, কারণ প্রকৃতি কি এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেখানে আমাদের আরেক ভেজাল সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমরা সবাই প্রাকৃতিক নিয়ম মেনে চলি। ওকে, তাহলে প্রকৃতি, এই যে আমরা যে আমাদের অ্যানিমেল গুলো আছে, পেট গুলো আছে, প্রকৃতির সবকিছু একটা নিয়মে চলে। তাহলে মানুষের জীবন এটা যদি একটা প্রাকৃতিক জীবন হয়, তাহলে মানুষের অর্থনৈতিক জীবন, তার যৌন জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার জীবনের নানা কিছু সব মিলে মানুষের জীবন, হ্যাঁ, সেটার একটা অর্গানিক ফর্ম থাকবে না? এটা একটা ন্যাচারাল প্রেফার্ড ওয়ে অফ লাইফ থাকবে না? জি স্যার, থাকার তো কথা, থাকার কথা, এমনিতেই রাইজ করার কথা, জিনিসটা ফর্ম হয়ে যাওয়ার কথা। মোটামুটি আমার বডির সবকিছু যদি স্ট্রিক্টলি নেচারের নিয়ম অনুসারে চলে, তাহলে আমার মোরাল লাইফ এটা মানে কিভাবে নাইহিলিস্ট অথবা এটা মানে মিনিংলেস কিভাবে হবে? তারপরে আমি যদি আমার যে প্রিয় মেটাফিজিক্সের দৃষ্টিতে দেখি, মেটাফিজিক্সের দৃষ্টিতে কিন্তু মানে কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস একই সাথে সত্য হতে পারবে না। একই সাথে মার্ডার এবং তোমার হলো যে মানে অল্ট্রুইজম তো সঠিক হবে না, তাই না? তো যদি মানে মার্ডার যদি যেমন আমরা বিচারের মাধ্যমে কাউকে যদি ক্যাপিটাল পানিশমেন্ট দেই, তো সেটা তো বিচারের মাধ্যমে হচ্ছে, বিনা বিচারে হত্যা তো হচ্ছে না, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে প্রকৃতির একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে ওয়ান টু ওয়ান না হইয়া নিয়মের মধ্যে এমন থাকতে পারে যে অ্যাপ্রুভড ফর্ম হচ্ছে যে মানে একটা এরিয়া পর্যন্ত, কিন্তু ওয়ান টু ওয়ান না বললে রেল লাইনের মতো না চলে, সে যদি মানে বাস কার এবং ট্রাকের মতো চলে, যেখানে মধ্যে সে রাস্তার ডানে বামে একটু নড়াচড়া করতে পারে, তো সেটা তো সে রাস্তার বাইরে গেল না। ইভেন আকাশে যে বিমানটা চলে সেটা কিন্তু একটা রুট ফলো করে, তাই না? তো যুদ্ধ বিমানগুলো কমার্শিয়াল রুট ফলো করে না, কিন্তু তারাও কিন্তু নিজেদের জন্য রুট তৈরি করে, এবং তৈরি করার ক্ষেত্রে কিছু সিস্টেমের মধ্যে তারা চলে। হ্যাঁ, তো যখনই তুমি কোনো সিস্টেমে চলো, তখন তুমি মনে করো যে আই শুড কমপ্লাই উইথ দ্য সিস্টেম, ইট ইজ ইউর এথিক্স। তো মানুষ একটা এথিক্যাল প্রাণী, মানুষ কিন্তু আলটিমেটলি এথিক্সের বাইরে যেতে পারে না। সে এথিক্সের বাইরে কিছু কিছু বিষয়ে সামান্য গিয়ে সে মনে করে না, এথিক্সটা আমার দরকার নাই। হয়তো সে মনে করে যে এই এথিক্সটা না হলেও চলে। আমরা যদি মানে ইসলামিক সেন্সে বলি যে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিছে দুনিয়াবী জীবনে, যে তুমি চাইলে
মানে এতটুকু অবকাশ পর্যন্ত তুমি যেতে পারো। মানে আল্লাহ এইটুকু সুযোগ মানুষকে দিয়েছে যে তুমি চাইলে আমাকে অস্বীকার করে জীবনযাপন করতে পারো। ওকে, কিন্তু আমরা যে জীবনেই যাপন করি না কেন আমাদের কিন্তু প্রত্যেকটা এথিক্যাল লাইফ আছে। ওকে, আমি মনে করি যে হ্যাঁ আমার এথিক্যাল ফর্মটা হচ্ছে যে বেটার অর অনলি অর দা বেস্ট, এরকম আমি মনে করতে পারি। কিন্তু যুক্তির মতো সব বিষয়ে যেমন যুক্তি থাকে, কোন একটা যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য হয়, কোনটা হয় না, তেমনি এথিক্সের এরকম নানা ধরনের ফর্ম আছে। এই ফর্মের মধ্যে কেউ কোন একটা এথিক্যাল ফর্মকে অ্যাকসেপ্ট করে, কোন একটা এথিক্যাল ফর্মকে কেউ অ্যাকসেপ্ট করে না। কিন্তু ইন আইদার সিচুয়েশন তোমাকে এথিক্যাল ফর্মে যেতে হচ্ছে, এবং যে এথিক্যাল ফর্মে তুমি শিফট করো না কেন একটা বাউন্ডারির মধ্যে তোমাকে যেতে হচ্ছে। এবং সেটা আমরা বুঝতে পারি যে কিছু কিছু কাজ যেগুলো আমি বললাম যে সেগুলো কেউ অনুমোদন করে না, এবং কিছু কিছু কাজ তুমি যদি দেখো এগুলো সবাই অনুমোদন করে, সবাই কিন্তু অনুমোদন করে। যে একটা নারী এবং একটা পুরুষ তারা পরস্পর পছন্দ করলে তারা মেট করবে, এই যে বেসিক প্রিন্সিপাল, এটির সাথে তো ইসলাম করে না, দ্বিমত পোষণ করে না। বেসিক্যালি সবই তো হালাল, কিন্তু ওটাকে সে রেগুলারাইজ করে, অ্যাকসেপ্ট দিস দিস দিস। কেন অ্যাকসেপ্ট করে? কারণ এটা ওভারঅল একটা সিস্টেমের সাথে জড়িত। কথার কথা মনে করে হিউম্যান ইভলিউশনে যদি দেখি, ইনসেস্ট রিলেশন যেটা বলে, মানে ফ্যামিলির মেম্বারদের সাথে ব্লাড রিলেশন, সেক্সুয়াল রিলেশন, এটা প্রোডাক্টিভিটির জন্য নেগেটিভ, এবং এটা মানুষ আকর্ষণ বোধ করে না। এখন যদি কেউ আকর্ষণ বোধ করে সেটাকে তো ন্যাচারাল বলার সুযোগ নাই, কারণ এখন আমার কথার কথা বিষ খাইতে ভালো লাগতেছে, এটা তো ন্যাচারাল বলার সুযোগ নেই। এটা আমার একটা সমস্যা। যদি বলে না যে যার তাই খাবে, এটা এখন আমি মানুষকে বিবেচনা করার জন্য আমার এই 21 শতাব্দীর মানে এই সময়ের 10 বছর 20 বছর ইতিহাস দেখলে হবে না। তো আমাকে তো মানুষের মানে পুরো ইতিহাসটা দেখতে হবে, সেখানে মানুষ কি করে আসছে। এবং এই 10 বছর 20 বছরে আমার এলাকাতে আমি যা করছি গ্লোবালি, যে কান যেটা বলেছে যে তুমি এমন কিছুকে অনুমোদন করবা যেটা তুমি সবার জন্য অনুমোদন করতে পারো না, বুঝছো না? সেটা তো মনে করে হোমোসেক্সুয়ালিটি বলা হয়েছে, হোমোসেক্সুয়ালিটিকে যদি ওপেন করে দেওয়া হয় ন্যাচারাল কারণে অল্প কিছু লোকের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। তাহলে অল্প কিছু লোকের মধ্যে যেটা সীমাবদ্ধ থাকবে সেটাকে তুমি তাহলে কেন স্বাভাবিকরণ এবং ওপেন টু অল এবং নো প্রবলেম হিসেবে বলতেছো? তো প্রবলেম আছে বলেই তো ওপেন করে দিচ্ছে, যাতে অল্প কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, এবং এটা হলো যে মানে এটা তো মানে হিউম্যান যে সিভিলাইজেশন এটাকে করে না। মনে করো প্র্যাকটিস আছে, বলেছে নেচারের মধ্যে হোমোসেক্সুয়ালিটি আছে, তো নেচারের মধ্যে সেক্সুয়াল রিলেশনের কত % হোমোসেক্সুয়াল? ইনফ্যাক্ট সেটা যদি হয় একেবারেই নগণ্য, তাহলে একেবারেই নগণ্যটাকে আপনি নিয়ে আসছেন কেন? তাহলে নেচারের মধ্যে একেবারে যেটা নগণ্য, আপনার সমাজের মধ্যে সেটা একেবারেই নগণ্য হিসেবে থাক। আর একেবারেই সে নগণ্য হিসেবে রাখার জন্য আপনাকে কি করতে হবে? এটাকে প্রহিবিট করতে হবে, যাতে করে এটা প্রলিফারেট করতে না পারে। তো যাই হোক, যে মানে এথিক্সের ব্যাপারে আমরা যে আলোচনাটা করলাম তাতে করে আমরা বুঝতে পারলাম ethics is a must and ethics has a specific structure and universality, এবং এটার একটা ইউনিভার্সাল ফর্ম আছে। সেই ফর্মটা কেউ এই নামে চালায়, কেউ ওই নামে চালায়, কেউ ধর্মের নামে চালায়, কেউ রাষ্ট্রের নামে চালায়, কেউ সংস্কৃতির নামে চালায়, কিন্তু মানুষের সভ্যতার যে বৈশিষ্ট্য এটা কিন্তু অলমোস্ট দ্য সেম। কিছু স্পেসিফিক ডিফারেন্স আছে, কিন্তু মোটা দাগে জিনিসটা সেম, এবং এটা থেকে আমরা বলতে পারি না যে এথিক্যাল কোনো ইউনিভার্সাল ফর্ম নাই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।